দারোগার মা একজন হাসি খুশি থুরথুরে বুড়ি মহিলা আমাদেরকে আজ একটা মহামূল্যবান তথ্য দিবে। দেখা যাক সেই তথ্যটা কি হয়। সন্ধ্যাবেলাতেই কাউসার এসে হাজির হয়েছে। সে একটা হারিকেন নিয়ে আসছে আর টিফিন ক্যারিয়ারে করে তার রাতের খাবার। তাই আমাদের আর মোমবাতির উপর নির্ভর করতে হবে না এবং রাতে কি খাবো সেটা নিয়েও চিন্তা করতে হবে না। মোমবাতির আলো সবসময় নড়তে থাকে, কিন্তু হারিকেনের আলো নড়ে না। তাই হারিকেনের আলোতে লেখাপড়া করা যায়। আমরা অবশ্য সত্যি সত্যি কোনো লেখাপড়া করতে যাচ্ছি না, কিন্তু রঞ্জু তার নোট বইয়ে গত 2 দিনে সব ঘটনা একদম খুঁটিনাটি সহ লিখে রেখেছে। আমি আমার কবিতা নিয়ে বসেছি, খুবই মনোযোগ দিয়ে কবিতাটা পড়তে চাই। কবিতার নাম চানখা ডাকাতের কিস্সা, লিখেছেন কবি শফিকুল ইসলাম। কবিতার মূল্য 2 টাকা এবং কবিতার শুরুতে কবি শফিকুল ইসলাম যে শুধু কবি নয়, তিনি কবিতা সংগ্রহ করেন এবং এই কবিতাটাও গ্রাম্য কবিদের কাছ থেকে সংগ্রহ করা, সেটাই লেখা আছে। কবিতাটিতে বিখ্যাত ডাকাত সর্দার চানখায়ের কাহিনী বলা হয়েছে। চানখা ডাকাত আশেপাশের জমিদারদের বাড়িতে ডাকাতি করে অনেক ধন সম্পদ জমা করেছিল এবং ডাকাত বাহিনী ডাকাতি করে চোখের পলকে অদৃশ্য হয়ে যেত। সেটা অবশ্য কবিতাটিতে এভাবে লেখা: আত্মীঘোড়া নাই তার খালি রণপা, চোখের পলকে দেখো ছুটে যায় চানখা। এখানে আত্মীঘোড়া মানে নিশ্চয় হাতি ঘোড়া, কিন্তু রণপা মানে কি এটা অবশ্য আমি ধরতে পারলাম না। কাউসারকে জিজ্ঞাসা করলাম। সে বলল পায়ের মাঝে লম্বা বাঁশ লাগিয়ে হাঁটার নাম হচ্ছে রণপা। কি আশ্চর্য! তার মানে চানখায়ের হাতি ঘোড়া নাই, পায়ের মাঝে বিশাল বাঁশ লাগিয়ে হাতি ঘোড়ার থেকেও তাড়াতাড়ি সে ছুটে যেতে পারত। অতি আশ্চর্য! আমি বিষয়টা কল্পনা করলাম এবং মনে হলো খারাপ না, কারণ আমাদের হাঁটার জন্য রাস্তা দরকার, কিন্তু রনপা লাগিয়ে হাঁটলে রাস্তার দরকার পড়ে না। ঝোপঝাড় কাদা এমনকি ছোটোখাটো খালের ওপর দিয়ে পর্যন্ত রনপা লাগিয়ে হেঁটে চলে যাওয়া যায়। চানখা নামের মানুষটা ডাকাত, কিন্তু তার মাথায় বুদ্ধি ছিল বেশ। সে কী কী ডাকাতি করেছে সেটাও কবিতাতে লেখা আছে। ডাকাতি ভালো কিছু হতে পারে না, কিন্তু এই কবিতাতে এমনভাবে লেখা আছে যেন পড়ে মনে হচ্ছে ডাকাতি করা খুবই মহৎ কাজ। এমন এক জায়গায় লেখা: জমিদারের অত্যাচার কে বাঁচাইব হাই, চোখের পানিতে পের যার বুক ভাইসা যায়, চানখা ডাকাইতের হাতে সেটা হইল শেষ, মানুষের মুখে হাসি ফুটে শান্তি হইল দেশ। তবে চানখা ডাকাতের কাজকর্ম সবই যে ভালো কবিতায় সেটা লেখা নাই। কিছু কিছু ভয়ঙ্কর এমনও লেখা আছে: লুইটা নিল জমিদারের নীলকান্ত মতি, তারা চাইতে বড় পাওয়া কন্যা মেঘবতী। কন্যা মেঘবতীকে যে জন্য নিয়েছে সেই কারণটা অবশ্য আরও ভয়ঙ্কর। ধন সম্পদ মাটির নিচে রক্ষা করব কে, বলি দিত মেঘবতী যক্ষ হইব সে। চানখায়ের আমলে ব্যাংক ছিল না, কাজে ধন সম্পদকে রক্ষা করার জন্য জমিদারের মেয়ে মেঘবতীকে বলি দিয়ে তাকে যক্ষ তৈরি করা হয়েছে। সেই মেয়ে ধন সম্পদ পাহারা দিবে। কি ভয়ঙ্কর কথা! পুরো কবিতার মাঝে আমার কাছে যেই 2টি লাইন সবচেয়ে রহস্যময় মনে হয়েছে, সেই 2টা লাইন অনেকটা এই রকম: বটবৃক্ষ নদী পারে পক্ষীদের আবাস, মন্দির হলো 100 কদম যক্ষিণীর বাস। এটা পরে মনে হয়েছে নদীর তীরে একটা বটগাছ আছে, সেই বটগাছ থেকে 100 পা দূরে একটা মন্দির, সেই মন্দিরে জমিদারের মেয়ে মেঘবতী যক্ষ হয়ে চানখার ধন সম্পদ পাহারা দিচ্ছে। আমি কাউসারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই গ্রামে কোনো বটগাছ আছে? কাউসার হাই তুলে বলল, না, একটাও নয়, না। আর মন্দির? আছে কয়েকটা। নদীর পাড়ে আছে কি? না, নদীর পাড়ে কোনো মন্দির নাই। মন্দিরগুলো নতুন না পুরানা? বেশি পুরানা না। কাউসার আবার হাই তুলল এবং তার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ঠিক এইরকম সময় আমি বাইরের উঠানে কিছু পশুর ছুটাছুটি শুনতে পেলাম। আঁতকে উঠে কাউসারকে জিজ্ঞাসা করলাম, এই কাউসার, কিসের শব্দ গো? ঘোড়ার। ঘোড়ার? ঘোড়ার? কার ঘোড়া? জিনের ঘোড়া। জিনের ঘোড়া এভাবে রাতে ছুটে বেড়ায়? হ হ, পিঠে জিন বসে থাকে। এই বলে কাউসার চোখ বন্ধ করলো, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি তাকে ধাক্কা দিয়ে জাগালাম, জিজ্ঞাসা করলাম, হ্যাঁ তোমার ভয় করছে না? না। কাউসার তার গলায়
ঝোলানো একটা তাবিজ দেখালো এবং বলল, আমার কাছে তাবিজ আছে। কাউসার তার গলায় তাবিজ নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। আমি আর রঞ্জু জেগে জেগে জিনের ঘোড়ার পায়ের শব্দ শুনতে লাগলাম। বেশ সকালে ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাউসার তার বিছানায় নাই, রঞ্জু এখনও ঘুমাচ্ছে। আমি রঞ্জুকে না জাগিয়ে চানখা ডাকাতের কিস্সা কবিতাটা আবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। এর ভেতর থেকে কোনো তথ্য আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করলাম। কবিতাটা পড়তে পড়তে প্রায় এখন মুখস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। রঞ্জু বেশ খানিকক্ষণ পর ঘুম থেকে উঠল, আমার দিকে তাকিয়ে বলল, এই কি করিস? চানখায়ের কবিতা পড়ি। উফ, এই আলতু ফালতু কবিতা না পড়ে রবীন্দ্রনাথ বা জীবনানন্দ দাশ তুই একটা কবিতা পড়, কাজে লাগবে। আমি এই কবিতা কেন পড়ছি তুই জানিস? কেন? তুই শুনলে ট্যারা হয়ে যাবি। তাই? বল তো শুনি। আমি তখন রঞ্জুকে সব কিছু বললাম। কিভাবে কবিতাটা শুনে শুনে মনে হলো চ্যাঙ্গাপুতা নামটা এসেছে চানখা পুতা থেকে, এবং কিভাবে কবিতাটা পড়ে মনে হচ্ছে চানখা ডাকাতের ধনরত্ন মাটিতে পুঁতে রেখেছে, এবং সেখান থেকে কিভাবে ধনরত্ন পুঁতে রেখেছে তার গোপন ক্লু আমি বের করেছি। একদম সব কিছু। আমার একটু ভয় করছিল রঞ্জু আমার কথা শুনে হয়তো বা শব্দ করে হেসে ফেলবে বা আমার যুক্তির অনেক ভুল ধরবে, কিন্তু সে হাসলো না এবং আমার যুক্তির কোনো ভুলও ধরল না, বরং সব কথা মন দিয়ে শুনল এবং কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো এবং তারপর বলল, তোর চেহারা কথাবার্তার মাঝে একটা বোকা বোকা ভাব আছে, কিন্তু আসলে তোর মগজ অনেক বুদ্ধিশুদ্ধি। আমার চেহারায় বোকা বোকা ভাব আছে সেটা শুনে আমি একটু রেগে গেলেও মগজে বুঝে বুদ্ধিশুদ্ধি আছে সেটা শোনার পর নিজেকে শান্ত করলাম এবং বললাম, কথাটা আমি কিন্তু শুধু তোকেই বলেছি, আর কাউকে বলিনি। এখন আর কাউকে বলার দরকার নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে গ্রামে নদীর কাছে কোনো বট গাছও নাই আর মন্দিরও নাই। নদীর যদি পাড় ভেঙে যায় তাহলে হয়তো গাছ ছিল, বা নদীর পাড় ভেঙে গাছটা হয়তো নাই হয়ে গেছে। আর মন্দিরটা অবশ্য নদীর সাথে ভেঙে গেলে আমাদের কপাল খারাপ, কিন্তু মন্দিরটা না থাকলেও জায়গাটা তো আছে, তাই না? কিন্তু আমরা সেটা খুঁজে বের করবো কিভাবে? এই গ্রামের অনেক বয়স্ক মানুষ আছে, নিশ্চয়ই আছে, তাদেরকে আমাদের জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, এটা অবশ্য বেশ বলেছিস। কাজেই একটু বেলা হলে কাউসার যখন টিফিন ক্যারিয়ার করে আমাদের জন্য খিচুড়ি আনেছে, তখন আমরা একসাথে বসে সেগুলো খেতে খেতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাউসার, তোমাদের গ্রামে কোনো বুড়ো মানুষ আছে? আছে। অনেক বুড়া? আছে, এত বুড়া যে কাইনে শুনে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, বসতে পারে না, সাইজেও ছোট হয়ে গেছে। ছোট? কত ছোট? কাউসার হাত দিয়ে এমন একটা সাইজ দেখালো যেটা মানুষের পক্ষে হওয়া সম্ভব না। অবশ্য আমরা আপত্তি করলাম না। কাউসারের কথাবার্তা শুনে যেতে হয়, সে যত আজবই হোক না কেন, আপত্তি করতে হয় না। আমি বললাম, এখন বুঝে সুঝে কথা বলা যায় এরকম কোনো বুড়ো মানুষ আছে? আছে আছে। কে বলো তো? দারোগার মা। তার ছেলে দারোগা? না। তাহলে তার নাম দারোগার মা কেন? তার নাম দারোগার মা, তাই দারোগা। ছেলে কি করে তাহলে তার? দারোগার মায়ের কোনো ছেলে মেয়ে নাই, অল্প বয়সে বেদবা হয়েছিল, সংসারে কেউ নাই। তাহলে তার নাম দারোগার মা কেন? কে জানে। আচ্ছা বাদ দাও, তার বয়স কত? কে বলবে, 200-250 হতে পারে। কাউসার, মানুষ 200-250 বছর বাঁচে না। হ্যাঁ, তুই বেশি জানোস। আমাদের জ্ঞানের সাগর রঞ্জু এবারও আর তর্ক করার সাহস পেল না। আমি জিজ্ঞাসা করলাম, আমরা কি দারোগার মায়ের সাথে কথা বলতে পারি? কথা বলতে চাও? কী নিয়ে কথা বলতে চাও? এই তো মানে আরে রঞ্জু আমাকে তখন বিপদটা থেকে বাঁচালো। না মানে আমরা যখন ঢাকা ফিরে যাব তখন তো সবাই জানতে চাইবে যে গ্রামটা আগে কীরকম ছিল, তাই না? সেই জন্য আর কি এইসব একটু জিজ্ঞাসা করব। হ্যাঁ, সেই জন্যেই আমি আমরা বয়স্ক মানুষের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কাউসার বলে, দারোগার মা বুড়া হইলে কি হইব নি, ওর মগজ ঠিকই আছে, সব সময় সব মনে থাকিস তার, সে কিছু বলে না। এই গ্রামে 14 গোষ্ঠীর কথা সে জানে। তাই তাই একটা সমস্যা আছে। কি? কি সমস্যা? কথা একটু বেশি বলে।
বুড়া মানুষ কথা একটু বেশি বলতেই পারে, এতে সমস্যা নাই। কাজেই কিছুক্ষণ পর যখন কুসুম তার সাগরেদ বদরুলকে নিয়ে এসেছে নদীর ঘাটে নৌকা চালানোর জন্য, তখন আমরা বললাম নদীর ঘাটে যাওয়ার আগে আমরা একটু দারোগার মার সাথে কথা বলতে চাই। তারাও আমাদের সাথে রওনা দিল। দারোগার মায়ের বাড়িটা সত্যিকারের কুঁড়ে ঘর। দরজাটা ছোট, মনে হয় মাথা নিচু করে ঢুকতে হয়। দারোগার মা বারান্দায় বসে কি যেন ছেঁচছে। আশেপাশে কেউ নাই, কিন্তু থুরথুরে বুড়ো মানুষ আপন মনে কথা বলে যাচ্ছে। তার মাথার চুল সনের মতো সাদা, 2 হাঁটুর মাঝখানে মাথা, বোঝাই যাচ্ছে বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছে। পরনে একটা শাড়ি, শাড়িটা এত পুরানো যে এর রং যে কী সেটা কেউ বলতে পারে না। আমাদের দেখছে কিনা বুঝতে পারলাম না। কুসুম বারান্দার কাছে গিয়ে বলল, নানি কেমন আছো? কেমন থাকবো আবার মা, জমে সবার বাড়ি চিনে, আমার বাড়ি খালি চিনে না। কি যে বলো নানি, জম তোমার বাড়ি কেন চিনবে? চিনবো না কেন রে মা, চিনবো না কেন? বয়স কত হলো জানিস? কি, কত আবার বয়স হবে নানি? 5-20 একদিনও কম না। তুমি আরো 5-20 পাঁচ বানানো। কুসুম থুরথুরে বুড়ি মহিলার পাশে বসলো এবং তারপর বলল, দাও নানি দাও, আমি তোমার পান ছেঁচে দিই। নে ছেঁচে দে, ভালো কইরা চেঁচিস রে, দাঁত পইরা গেছে, মুখে কালি মারি, চিবাইতে পারি না। কুসুম পান ছেঁচতে ছেঁচতে বলে, নানি তোমার কাছে একটা কাজে এসেছি। আমার লগে আবার কি কাজ রে বিটি? কুসুম আমাদের 2 জনকে দেখিয়ে বলে, এই যে এই 2 জন এসছে ঢাকা থেকে, তোমার সাথে কথা বলতে চায়। ঢাকা? দারোগার মার মনে হলো একটু আঁতকেই উঠলেন। সে বলে, কি সর্বনাশ রে, ঢাকায় কি কালি? কি রে, ঢাকায় তো খালি মানুষ আর মানুষ, একজনের উপরে আরেকজন, সারাক্ষণ নাকি ট্যাপু প্যাপু, খালি ধুমা ধুমা, দালানের পর দালান, খাওয়া খাড়ানোর জায়গা নাই, আকাশও তো ওখানে দেখা যায় না রে। ঢাকা শহরের এরকম সঠিক বর্ণনা এত কম কথায় কেউ আগে দিয়েছে বলে আমার মনে হয় না। আমি মাথা নাড়লাম এবং তারপর বললাম, জি নানি, ঠিকই বলেছেন। তয় তোমরা কি জানবা চাও বাবারা? এই গ্রামটা আগে কেমন ছিল যদি একটু বলতেন। দারোগার মা নামের এই থুরথুরে বুড়ি মহিলা আগের গ্রামের কথা চিন্তা করে কেমন যেন উদাস হয়ে গেল। তারপর বলল, কত গাছপালা আসিল বাবা, পুষ্কুনি ছিল, পুষ্কুনিতে মাছ আসিল, মানুষের মাঝে মায়া ছিল, মহব্বত ছিল বাবা। আমি এবার কাজের কথায় গেলাম। আচ্ছা নানি, গাছপালার মাঝে কি কোনো বট গাছ ছিল? অনেক বড় বট গাছ? গ্রামে তো বট গাছ 2টা-4টা সব সময়তেই থাকে বাবা। কোনো নদীর পাড় ছিল কি, যে নদী ভেঙে গেছে? দারোগার মা মুখটা কুঁচকে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, মনে পড়েছে, ঠাকুরদার কাছে শুনিছিলাম একবার বড় বন্যা হয়েছিল, নদীর পানির কি স্রোত, পার ভাঙে বট গাছ নিয়ে গেছিল। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো উত্তেজনায়। তারপর জিজ্ঞাসা করলাম, জায়গাটা কোথায় জানেন? দক্ষিণে নদী হঠাৎ কইরা বাঁক নিছে রে, ওইখানে নদীর পানি বাড়ি গায়ের পার ভাঙে যায়। কুসুমের মনে হয় পান ছাঁচা হয়ে গেছে। হামানদিস্তার ভেতরে লাল একটা পেস্টের মতো কি যেন তৈরি হয়েছে। দারোগার মায়ের দিকে এসে সেটা এগিয়ে দেয়। তারপর বলে, নানি এই নাও তোমার পান। তারপর আমাদের দিকে তাকিয়ে বলে, কি গো, তোমাদের আর কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ আছে একটু। কি প্রশ্ন? আবার কি প্রশ্ন? বট গাছের কাছে কি কোনো মন্দির ছিল নানি? দারোগার মা আবার ভুরু কুচকে কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলে, ওই জায়গা তো জংলা জায়গা, মানুষজন থাকে না, তবে শুনিছি জঙ্গলের ভিতরে একটা মন্দির ছিল, কালী মন্দির, নরবলি দিত ডাকাইতরা।
আমার নিজের কানকে বিশ্বাসই হচ্ছিল না। চানখা ডাকাতের কবিতার সাথে সব মিলে যাচ্ছে। উত্তেজনাটা একটু সামনে নিয়ে জিজ্ঞাসা করলাম, নরবলি দিত? হে, বই ছুটে কেউ শিখিনি যাইতো না গো। নানি, আমার শেষ প্রশ্ন। কি প্রশ্ন বাবা? আপনি চানখা নামের কাউকে চিনতেন? 100 বার, এতবার নাম শুনেছি। শুরু থাকতে আমরা ঘুমিতে দেরি করলে মাই বলতো, ঘুমা, চানখা ডাকাত আইব। অনেক বড় ডাকাত ছিল গো। সেই ডাকাত কি এই গ্রামের? আরে বাবা, ডাকাতের কি আর ঘর বাড়ি আছে রে? হে আসলি এলাকার ডাকাত। তার ডোরে সবাই কাঁপতো। শেষে ফিরিঙ্গিরা নাকি তারে ধরিছে, সদরে গিয়া ফাঁসি দিছে। কাউসার বলছিল দারোগার মা বেশি কথা বলে। চানখার কথা আসার পর সেটা একটু সত্যি হলো। অনেক রকম গল্প করতে শুরু করলো। আমি বাজার থেকে 2 টাকা দিয়ে সেই কবিতা কিনে এনে পড়ার কারণে চানখায়ের খুঁটিনাটি গল্প মোটামুটি জানি। কিন্তু চেঙ্গাপুতা গ্রামে থেকেও কুসুম, কাউসার কিংবা বদরুল এই গল্প তো দূরে থাকুক, তার নামটাও জানে না। তারা তার গল্প শুনে খুবই অবাক হলো। অবাক হওয়ারই কথা, কারণ গল্প কোনোটাই বিশ্বাস করার মতো না। যেমন চানখা একা 100 জন লাঠিয়ালের সাথে যুদ্ধ করে পালিয়ে যেত, পায়ে রণপা লাগিয়ে ঘোড়ার থেকেও তাড়াতাড়ি যেত, নিঃশ্বাস না নিয়ে পানির নিচে 2-3 ঘন্টা থাকতে পারত, একেবারে নাকি আস্ত একটা গরু খেয়ে ফেলতে পারত, অন্ধকারে নাকি বিড়ালের মতো দেখতে পারত, এক ভয়ঙ্কর মারামারির পর আহত হয়ে মরা মানুষের মতো ভান করে মাঠে 2 দিন পড়েছিল, একটা কাক তার চোখ খেয়েও ফেলেছিল, তবুও নাকি সে নড়েনি, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পরও নাকি তার দম বের হয়ে যায়নি, তখন নাকি তাকে কামানের মুখে বেঁধে কামান ছুটতে হয়েছিল। এরকম হাজারটা গল্প। আমরা প্রায় ঘন্টাখানেক পর দারোগার মায়ের গল্প শুনে বের হয়েছি। কুসুম আমাদের দিকে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি এই চানখা ডাকাতের কথা কেমন করে জানো? কেন, ওই বাজার থেকে কবিতাটা কিনেছি, সেটা পড়ে জেনেছি। এটা কি সত্যি নাকি বানানোর মতো? রঞ্জু তখন হঠাৎ বলে ওঠে, এটা অনেকটা খাবার স্যালাইনের মতো। মানে? আচ্ছা, বুঝাই বলি। খাবার স্যালাইনে যেরকম 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় আর 1 গ্লাস পানি দেয়, এখানেও ঠিক সেরকম। 1 চিমটি সত্যি, 1 মুঠ মিথ্যা আর 1 গ্লাস গাল গল্প। সত্যি মিথ্যা যাই হোক, গল্পগুলো কিন্তু বেশ মজার। আমার মনে হলো বিষয়টা এখন সবাইকে বলা দরকার। শুধু আমি আর রঞ্জু মিলে এই গুপ্তধন অবশ্য খুঁজে বের করতে পারবো না। রঞ্জু আর কাউসারের সাহায্য নিতেই হবে, আর সাহায্য নিতে হলে তাদেরকেও সব কিছু জানতে হবে। তাই আমি রঞ্জু কানের কাছে ফিসফিস করে বললাম, এদেরকে এখন সব কিছু বলে দেই? রঞ্জু একটু চিন্তা করে বললাম, এখনই বলা দরকার। এরপর কি হয়? হা হা হা। সামনের দিন।